لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা প্রার্থনা ইবাদতে মশগুল হাজিরা ঈদ উদযাপনে সড়ক রেল ও নৌপথে বাড়ি ছুটছে মানুষ একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 13 কিলোমিটারের যানজট বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমজমাট রাঙামাটির কোরবানির পশুর হাট চাহিদার শীর্ষে রেড চিটাগং গরুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ঈদ ঘিরে জমজমাট নতুন টাকার বাজারে এসেছে নতুন নকশার নোট খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ সংস্কার মুখে বলা হলেও বাজেটে নেই নির্দিষ্ট বরাদ্দ বলছেন অর্থনীতিবিদরা সঠিক মুদ্রানীতিতে সম্ভব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ভুটানের বিপক্ষে হামজাউর রানার ঝড়ে 2-0 গোলে সহজ জয় পেল বাংলাদেশ অভিষেকেই নজর কাড়লেন তরুণ ফাহমিদুল দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি এবার বিস্তারিত আজ পবিত্র হজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফার প্রান্তর মিনায় অবস্থানের পর ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন 18 লাখ হাজি 9 জিলহজের এই দিনটিতে আরাফার ময়দানে অবস্থান করাকেই মূল হজ হিসেবে গণ্য করা হয় ইয়াউমুল আরাফা বা আরাফার দিনে মক্কা নগরীর অদূরে জাবালে রহমত পাহাড়ের চূড়া ও পাদদেশে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হাজি ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও মুফতি শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ আরবি ভাষণটি বাংলা সহ বিশ্বের 34টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করেছে সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেখানে জোহর ও আসরের নামাজ আদায়ের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা হতে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে গত রাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয় এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন দুপুরের পর কারখানা ছুটি হওয়ায় চাপ বাড়ার আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে সকাল থেকে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে ভোলা ও মানিকগঞ্জ নৌপথেও আছে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ তো অনেকক্ষণ ধরে আমরা জ্যামে পড়েছিলাম কালকে রাত্রে 10টা বাজে বেরোছি এখনো পর্যন্ত আমরা জ্যাম ধরে আছি টাঙ্গাইল থেকে পর্যন্ত জ্যাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা হতে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে এবং সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ অভিজিৎ সুমিত সরকার শুরুতেই যাচ্ছে অভিজিতের কাছে অভিজিৎ যানজট নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ বিস্তারিত আমাদের জানাবেন জি আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক গতকাল রাত থেকে এই মহাসড়কটিতে একটি ভোগান্তি শুরু হয়েছে এবং ভোর রাত থেকে এই মহাসড়কের যমুনা সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত যানজটের কবলে ছিল তবে এখন পর্যন্ত আপনি আমার পিছনে দেখছেন যে এখন পর্যন্ত পরিবহন যে উত্তরবঙ্গগামী যে লেনের পরিবহন সেগুলো কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছে এবং এছাড়া গত রাত ভোর থেকে এই সেতুতে যানজটের কারণে এই সেতু কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেন রয়েছে সেতুতে, সেই লেন বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পারাপার হতে পারেনি। এবং কিছুটা এই পরিবহন, এই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিছুটা কম হওয়ার পরে এই সেতু কর্তৃপক্ষ আবারও সেতু টোল আদায় শুরু করেছে। এবং এর ফলে ঢাকাগামী যে পরিবহনগুলো সেগুলো সেতু পার হয়ে এখন ঢাকার দিকে যাচ্ছে। তবে দুই লেনেই, ঢাকা এবং উত্তরবঙ্গগামী দুইটি লেনেই এখন পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে যেহেতু পরিবহন সংখ্যা বেশি মহাসড়কে, পাশাপাশি কিছু পরিবহন এই মহাসড়কটিতে বিকল হয়েছিল, যে কারণে এই যানজটের কবলে পড়েছিল এই মহাসড়কের যারা যাত্রী এবং চালক রয়েছেন। এবং এই যে মহাসড়কে যানজটের কারণে মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা কথা বলেছিলাম যারা যাত্রী রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে গতকাল যারা সন্ধ্যার ঢাকা থেকে রওনা হয়েছেন এখন পর্যন্ত তারা এলাঙ্গা পর্যন্ত আসতে পেরেছেন এবং তারা বলছেন যে এলাঙ্গা থেকে সেতু পার হতে তাদেরকে কত সময় লাগবে সেটাও তারা বলতে পারছে না। এর পাশাপাশি চালকরা বলছেন যে এই যে নির্ধারিত সময়ের মধ্যে তারা যেতে পারছে না, যে কারণে তাদেরকে ফিরতি পথে আবারও সময় নিয়ে তাদেরকে আসতে হচ্ছে। এবং তারা বলছেন যে এই ঢাকা গতকাল রাত থেকেই ঢাকার গাজীপুরে কালিয়াকুর, চন্দ্রা, বাইপাল, কোনাবাড়ি এবং সাভারের বাইপাল, সাভার সহ বিভিন্ন জায়গাতে তাদেরকে যানজটের কবলে পড়তে হয়েছে। এবং এরপরে যখন এই পরিবহনগুলো টাঙ্গাইল অংশে চলে আসে, টাঙ্গাইলের এই এলাঙ্গা থেকেই তারা যানজটের কবলে পড়েছে, যে কারণে ভোররাত থেকে তারা এই যানজটে পড়ার কারণে তারা ভোগান্তিতে পড়াতে হচ্ছে। এবং তারা বলছেন যে দ্রুত সময়ে যেন তারা এই সেতু পার হয়ে গন্তব্যে পৌঁছতে পারেন, পরিবারের সাথে ঈদ করতে পারেন, সেই বিষয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি মুন্সিগঞ্জ, সেখানে রয়েছেন সুমিত, আমরা জানবো সেখানকার পরিস্থিতি সর্বশেষ। সুমিত, জানাবেন মুন্সিগঞ্জের সর্বশেষ মহাসড়কের কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন গতকাল কর্মদিবস শেষ হওয়ার পরে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে কিন্তু রাত থেকে কিন্তু গাড়ির চাপ বেড়েছে। এখানে কিন্তু আজ সকাল থেকে কিন্তু পদ্মা সেতু হয়ে মোটরসাইকেল কিন্তু চাপ দীর্ঘ সারি আমরা দেখেছি। এখানে কিন্তু আজ সকাল থেকে প্রায় 2000-এরও অধিক ব্যক্তিগত মোটরসাইকেলে করে কিন্তু আসলে পদ্মা সেতু হয়ে তারা কিন্তু তাদের নিজ বাড়িতে আসলে রওনা হয়েছেন। এখানে কিন্তু তারা যেটি জানিয়েছেন যে এইবার ঈদে কিন্তু লম্বা ছুটির কারণে কিন্তু আসলে তারা সেই রকম ভাবে আসলে ব্যাগ পেতে হয়নি। তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই কিন্তু আসলে তারা বাড়িতে পৌঁছাতে পেরেছেন বলে আমরা এখানে তাদের সাথে কথা বলে জেনেছি। তো আমি একজনের সাথে কথা বলবো, আপনি একটু জানাবেন যে এই সড়কে কোনো ভোগান্তি আছে কিনা আর কেন যাচ্ছেন? একটু ভোগান্তি নেই, বাড়িতে যাচ্ছি, সবার সাথে দেখা করবে তো যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু মোটরসাইকেলের কিন্তু চাপ অনেকটাই বেড়েছে বলে আমরা এখানে জেনেছি এবং সকাল থেকে কিন্তু গণপরিবহনের চাপটাও আসলে বেড়েছে। কিন্তু এখানকার যাত্রীরা অভিযোগ করেছেন যে তারা ঢাকায় যারা অনলাইনে টিকিট পায়নি গণপরিবহনে, তারা কিন্তু ভেঙে অটোতে সিএনজিতে করে মাওয়া প্রান্তে এসেছেন। তাদের কিন্তু আসলে অতিরিক্ত ভাড়া কিন্তু নিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন এবং এখানে কিন্তু এসে তারা প্রায় দীর্ঘক্ষণ আসলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা কিন্তু তাদের দাঁড়িয়ে থাকতে আমরা আসলে দেখেছি। তো আসলে এদিকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের 13 কিলোমিটার এলাকা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহন কিন্তু আসলে তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন বলে আমরা আসলে জেনেছি। তো সব মিলিয়ে গত ঈদের মতো এই ঈদেও কিন্তু আসলে মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের বাড়িতে ফিরছেন বলে আমরা আসলে এখানে সকাল থেকে এসে দেখেছি। তো এই ছিল আমার কাছে ঢাকা মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা থেকে ঈদ যাত্রা সবশেষ। আমি এখন চলে যাব সিরাজগঞ্জের সহকর্মী শুভর কাছে। শুভ।
সুমিত, সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে যানবাহনের চাপ। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেই যমুনা সেতু পশ্চিমের যে হাটিকুমুর গোল চত্বর এলাকা আছে, এইখানে কিন্তু যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। একই সঙ্গে কিন্তু যেহেতু যমুনা সেতু ডাবল লেন দিয়ে উত্তরবঙ্গগামী গাড়িগুলো পার করে আনা হয়েছে, তারপরে কিন্তু যে প্রচন্ড চাপ পড়েছে এই মহাসড়কে। কিন্তু আমরা দেখেছি যে গোল চত্বরে এসে যেহেতু 22 জেলার গাড়িগুলো ভাগ হয়ে যাচ্ছে, তারপরও পুলিশের দক্ষতাই কিন্তু এই গোলচত্বর এলাকাটাতে যান চলাচল একদম স্বাভাবিক এবং নির্বিঘ্ন হচ্ছে। এটা কিন্তু একটা ধারণা করেছে অনেক যাত্রীরা কিন্তু বলেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যে যেহেতু যমুনা সেতুতে ডাবল লেন দিয়ে প্রচুর গাড়ি বের করে নিয়ে আসা হয়েছে এবং এই চাপটা এসে স্বাভাবিকভাবেই পড়বে হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। কিন্তু এইখানে কিন্তু তারা ধারণা করছিলেন যে এইখানে এসে একটা যানজট বা ধীরগতির মতো অবস্থার সৃষ্টি হবে, কিন্তু এইটা কিন্তু হয়নি। এখন পর্যন্ত কিন্তু মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। আমরা একটু এখানে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে হাইওয়ে পুলিশকে দিক নির্দেশনা দিচ্ছেন বগুড়া পুলিশ সুপার যে রেঞ্জের দায়িত্বে আছেন পুলিশ সুপার মহোদয় এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শহীদুল্লাহ মহোদয়, উনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আপনারা কি কি ধরনের কর্মদক্ষতা দিয়ে আসলে এই মহাসড়কে এত পরিমাণ চাপকে আপনারা নিয়ন্ত্রণে রেখে নির্বিঘ্নে একটা যাত্রা উপহার দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাংলাদেশ পুলিশের অর্থাৎ এখানে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই গত কয়েকদিন ধরে নির্ঘুম রাত পার করছে জনগণের জন্য, এবং প্রতিটা পয়েন্টে বিভিন্ন পয়েন্টে পুলিশ কিন্তু সজাগ হয়ে জনগণের যাত্রার পথকে সুগম করে দিচ্ছে। এবং আমরা বিভিন্ন জায়গাতে লোকজন যাতে ইন্টারচেঞ্জ করতে পারে ফাঁকা শূন্য কিছু স্থান সেট করে দিয়েছি, যে জায়গায় গাড়িগুলো আলাদাভাবে দাঁড়াচ্ছে, এবং যখন গাড়ি বেশি পরিমাণে আসছে আমরা বিকল্প রাস্তা তৈরি করে দিয়েছি, যেই কারণের জন্য গাড়িগুলো খুব সহজে আমরা ডিসপাস করতে পারছি। ধন্যবাদ আপনাকে। উনি কিন্তু বলছিলেন যে আসলে বিকল্প রাস্তা ডিসপাস করে যে কোনো ভাবে গাড়িগুলোকে পার করে দেওয়া হচ্ছে। হুগলি আসলে এই মুহূর্তে কিন্তু সর্বোচ্চ চাপ রয়েছে সিরাজগঞ্জের মহাসড়কে, তবুও সুখবর হলো যে যান চলাচল স্বাভাবিক এবং নির্বিঘ্ন রয়েছে। এই ছিল আসলে সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। অভিজিৎ, সুমন এবং শুভ, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, মহাসড়কে যানবাহন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। ঘরমুখ মানুষের চাপ কিন্তু আজকে সকাল থেকে বেশ রয়েছে, এবং যদি একটু বলি কমলাপুর রেল স্টেশনে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই পর্যন্ত প্রায় 10টি ট্রেন ছেড়ে গিয়েছে, যার মধ্যে 8টি হলো আন্তনগর ট্রেন এবং 2টি লোকাল ট্রেন। এবং আজকে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য মতো আমরা যতটুকু জেনেছি যে প্রায় 54টি ট্রেন কিন্তু আজকে ছেড়ে যাবে, এবং এর মধ্যে একটা স্পেশাল ট্রেনও কিন্তু রয়েছে। এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন যে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, যদিও আসলে অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের আসলে তেমন একটা অভিযোগ নেই এবং তারা বেশ স্বচ্ছন্দ যাতায়াত করতে পারছেন। তবে কিছুটা অভিযোগ রয়েছে স্ট্যান্ডিং টিকিট যেগুলো বিক্রি করছে সেগুলোর বিরুদ্ধে, এবং আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো যে আসলে তাদের যে অভিযোগ রয়েছে স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি তিনি যে কিনেছেন, একটু কথা বলবো যে স্ট্যান্ডিং টিকিট আপনি আপনার অভিযোগটা কি, এই বিষয়ে কি ভোগান্তি? কাটার জন্য দাঁড়াইছিলাম ওখানে, কিন্তু আমার স্ট্যান্ডিং টিকিট আমার বলছে স্ট্যান্ডিং টিকিট আছে, সিটির টিকিট নাই। তারপর আমি বললাম সিটির টিকিট পাইলে আমার কি করতে হবে? সিটির টিকিট পাইতে হলে আপনাকে একটা টিকিটের জন্য 4টা টিকিট কাটতে হবে। যদি 4টা টিকিট কাটেন তাহলে আপনাকে একটা টিকিট দেওয়া হইব। আমি বললাম কেন একটা জন্য 4টা টিকিট কেন কাটবো? এটা কাটতে হবে, কিছু করার নেই, নাহলে সিট পাইবেন না, নাহলে সিট দেওয়া যাবে না। এরপরে আমি ওনারে 630 টাকা দিচ্ছি, উনি আমার 2টা সিট দিচ্ছে ময়মনসিংহের। হ্যাঁ, আর যারা একটা টিকিটের জন্য দাঁড়ায় তাদের জন্য 4টা টিকিট কাটবো, তারপরে একটা টিকিট দেয়। এইভাবে সকাল 5:30টায় ওখানে দাঁড়াইছি, আমরা টিকিট পাইছি 8:30 বাজে। এতক্ষণ দাঁড়ানোর পরেও এরপর আবার একটার জন্য 4টা টিকিটের টাকা দেয়, তারপর আমাকে টিকিট দেয়। এটা সম্পূর্ণভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনে বলছি, ওরা বলছে ভাই এটা ঈদের সময় এটা কিচ্ছু করার নাই। এবং আমি একে ওই যে আপনার টিটিরে বলছিলাম, টিটি বলছে ভাই স্ট্যান্ডিং টিকিট যেখানে 130 টাকা, এখানে 150 টাকা নেওয়া যাচ্ছে, 200 টাকা নেওয়া যাচ্ছে। যেমনটি শুনছিলেন আসলে তার যে অভিযোগটি, তার অভিযোগ স্ট্যান্ডিং টিকিটগুলো আসলে যারা বিক্রি করছেন তারা আসলে কিছু দুর্নীতির আশ্রয় নিয়েছেন, এমনটি তাদের আসলে অভিযোগ। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। বুবলি, নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঘরমুখ মানুষের চাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমে উঠেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে কোরবানি পশুর হাট। ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগং হিসেবে পরিচিত। নজর কাড়া রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, তেমনি চর্বি মুক্ত হওয়ায় এর স্বাস্থ্যগত ঝুঁকিও কম। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। কোরবানি সামনে রেখে এই চিত্র এখন নিত্যদিনের। গোখাদ্য হিসেবে প্রাকৃতিক সবুজ ঘাস খাওয়ানোর ফলে গরুগুলোর দৈহিক গঠন যেমন সুন্দর, তেমনি এর মাংসের চর্বিও কম থাকে, যার ফলে কোরবানি হাটে এই গরুর চাহিদাও তুঙ্গে। আমরা পাহাড়ে ছেড়ে দিয়ে ওইগুলো করি আর কি, লালন পালন করি। আর এখানে আমাদের এই দেশি গরুর মধ্যে আমরা যেগুলো পালন করি ওগুলোর মধ্যে কোনো ইনজেকশন নাই। এগুলো খুব মাংসটা একদম খাঁটি সুস্বাদু। মনে করেন প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি এবং এই কোরবানির হাতে এনে আমি একসাথে বোধ করে নিয়ে এসে এখানে বাজারে বিক্রি করি। ঘাটে বোট ভিড়তেই বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গরুর দরদাম করে কিনে নিচ্ছেন। দৈনিক এখান থেকে 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু যাচ্ছে বিভিন্ন জেলায়। পাশাপাশি স্থানীয় হাটেও রয়েছে এই জাতের গরুর কদর। দেশি গরুর চাহিদা ভালো, তবে কদরের দাম একটু বেশি আর কি, অতিরিক্ত দাম। আমার অবজারভেশন আর কি কিছুক্ষণের মধ্যে 1 লক্ষ টাকার একটু উপরে গেলে ভালো মোটামুটি মানের পাওয়া যাচ্ছে, তার নিচে না। বেশিরভাগ গরু বাইরে চলে গেছে, যার সমস্যা। তারপরে রাঙামাটি মানুষের যা চাহিদা মতো গরু সম্পূর্ণ গরু রাঙামাটিতে এই মুহূর্তে আছে হাটের মধ্যে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, আসন্ন কোরবানি ঘিরে রাঙামাটিতে 19টি হাটে চলছে পশু কেনাবেচা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমে উঠেছে রাজধানী শাহজাহানপুরের কুরবানির পশুর হাট। বেড়েছে গরুর আমদানি, ক্রেতা সমাগমে জমজমাট হাট। অপেক্ষাকৃত ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় দামও তুলনামূলক একটু বেশি। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাদ আহমেদের রিপোর্ট। ক্রেতা বিক্রেতার এই দর কষাকষি বলে দেয় জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানির পশুর হাট। বড় থেকে মাঝারি সব ধরনের গরুর সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী গরু কিনতে পারছেন ক্রেতারা। তবে বড় গরুর তুলনায় মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি। গরুর পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ রয়েছে ছাগলেরও, সেখানেও রয়েছে ক্রেতা সমাগম। সাধ্য অনুযায়ী পছন্দের ছাগলটি কিনে নিচ্ছেন ক্রেতারা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হিউজ পরিমাণ গরু আছে এবং আমার মনে হয় সেই তুলনায় কাস্টমার কম। গত বছর থেকে একটু কম, এবছর ক্রেতাও একটু কম। আগে যখন আসছিলাম তখন একটু দামটা চড়া মনে হয়েছে, আজকে অনেকটাই স্বস্তিজনক এবং আজকে বিক্রিও বেশি হচ্ছে, দেখে ভালো লাগতেছে। আসলে আজকে ঈদের আমেজটা আজকে মনে হচ্ছে শুরু হয়ে গেছে। ক্রেতা কম, আপনার ওনাদের প্রাইসটা বেশি, দামটা বেশি চাচ্ছে। একটু দাম দর করে নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অন্যদিকে বিক্রেতারা বলছেন খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। দেশে যাবো না দেশে যাবো না আপনারা বলেন। গোটার দাম 2 লাখ 2 লাখ নির্ণয় করবো, মাত্র 1,20,000 দাম করে কি করে বেচবো তাই বলেন আমাকে। 8 লাখ করে ছাড়বো, উপরে আল্লাহ জানে। কপালে তাহলে বিক্রি হবে, না থাকলে নাই। ওটা কালা বাচ্চা, আমি 5.5 লক্ষ 3.5 লক্ষ দাম উঠছে ভাই। এই বছর বেচাকেনা একটু কম আছে। আর ইজারাদাররা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিক্রি। তবে বৃহস্পতি শুক্রবার মূল বেচাকেনা শুরু হবে বলে মনে করছেন তারা। আর 2 দিন বাড়বে, অনেক বাড়বে, কারণ এখানে কয়েকটা গরুর হাট ঢাকাতে বন্ধ আছে। ঈদুল আজহার 2 দিন বাকি থাকলেও ক্রেতা বিক্রেতার হাঁকডাক আর হই হুল্লোড়ে জমজমাট রাজধানীর পশুর হাট। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর হাটের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কোরবানি পশুর হাট। বিশাল মাঠ জুড়ে উঠেছে হাজারের বেশি পশু। দর কষাকষি করে কিনছেন পছন্দের পশু, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের অবস্থায় একটু দম হয়, তবু মানুষ ক্রেতা আইতাছে, দেখতাছে, বিকিনি দেখতাছে আর কি।
এখন তো হইতেছে না, দামে দরে বনতেছে না। প্রশাসন এবং বাজার কমিটির লোক তারা প্রচুর দায়িত্ব পালন করতেছে। আমাদের যে কোনো নিরাপত্তার জন্য প্রশাসন এক পায়ে খাড়া। আর বাজার পক্ষ থেকে পশু হাসপাতালের ডাক্তার আছে, গরু চেক করার জন্য এমন কোনো অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শেষ সময়ে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া কোরবানির পশুর হাট। এছাড়া জেলার ২৬টি স্থায়ী ও অস্থায়ী হাট এখন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর। বড় গরুর তুলনায় চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। চলছে দরদাম আর পছন্দের পশু কেনার প্রতিযোগিতা। হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশাসনের তদারকি, রয়েছে মেডিকেল টিমও। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনো ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই। বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে চাঁদপুরের রূপসা কোরবানি পশুর হাটও। ক্রেতারা পশুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা গোখাদ্যের দাম বৃদ্ধিকেই কারণ বলছেন। হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে হাট কমিটিও। আমাদের এদিকে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে খড়ের অনেক সংকট দেখা দিচ্ছে। আমরা উত্তরবঙ্গ থেকে খড় আই না গরু লালন পালন করছি। এখন যদি গরু ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা অনেক লোকসানের মুখে পড়বো। গত বছরের তুলনায় এই বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই পর্যন্ত আমরা ৪-৫টা গরু দেখছি, বাট এখনো দাম আমাদের আয়ত্তের মুখে হয় নাই আর কি। ইজারাদার হিসাবে আমরা যথেষ্ট নিরাপত্তার জন্য আমরা সজাগ আছি। এবারে হাটে ভারতীয় গরু না থাকায় কিছুটা স্বস্তিতে খামারিরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহা সামনে রেখে বাজারে এসেছে নতুন নকশার ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট। তবে ব্যাংকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা নতুন নোট বিক্রি করছেন দ্বিগুণ দামে। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। ঈদের আনন্দে নতুন নোটের চাহিদা সবসময় থাকে তুঙ্গে, এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে ছেড়েছে নতুন নকশার ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট। এসব নোটে কোনো ব্যক্তির ছবি নেই, বরং স্থান পেয়েছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। তবে এবারের ঈদে নতুন টাকাই যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে নেই পর্যাপ্ত সরবরাহ। এই সুযোগে সক্রিয় হয়েছে নতুন নোটের অপ্রকাশ্য বাজার। সেখানে ২০, ৫০ ও ১,০০০ টাকার নতুন নোটের বান্ডেল বিক্রি হচ্ছে প্রায় ৫০০ থেকে ২,০০০ টাকার অধিক দামে। ক্রেতারা বলছেন নিরুপায় হয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনছেন নতুন নোট। ২০ টাকার বান্ডিলে ১,০০০ টাকা নিলে ১৭০০ টাকা দিতে হবে। ৫,০০০ টাকার বান্ডিল বা ৫০টার বান্ডিল ৫,০০০ টাকা, ৭,৫০০ টাকা। ৫,০০০ টাকা ৫,৫০০ টাকা নিতে পারে। ২,০০০ টাকায় হয়তো ২,২৫০ টাকা নিতে পারে, কিন্তু ৭,৫০০ টাকা ডাবল, ২,৫০০ টাকা বেশি। কেউ কেউ দুষছেন ব্যাংক কর্তৃপক্ষকে, বলছেন সিন্ডিকেটের কারণেই বেশি দামে বিক্রি হচ্ছে নতুন নোট। আমি প্রথমে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম, ওইখানে দেয় নাই, ওরা বলছে শুধু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হচ্ছে আর কি। ব্যাংকগুলোতেও দেখছি ওইখানেও হচ্ছে দিচ্ছে না। বিভিন্ন লোকাল শাখায় দিয়া তারা এখন বেলা করতেছে, ব্যবসায়ী দিতেছে, কিন্তু ২০ টাকার ব্যাংকের। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি, এসব নতুন নোট সংগ্রহ করছেন উচ্চ দামে ব্যাংক থেকে নয়, বরং বিভিন্ন উৎস থেকে। সীমিত লাভেই বিক্রি করছেন তারা। আমরা কিনে আনি বান্ডিল, একটা বান্ডিল ৮০০ করে কিনে আনছি। আমরা চুরি টাকা দিয়ে করতেছি, লাখ লাখ টাকা খাটায়, রিক্স জানেন ৪০ টাকা পিস বান্ডিলে ২,০০০, ৪,০০০ টাকা। একজন মানুষ সারাদিন ভরে তুলবে ১০ পিস। ১০ পিস তুললে সে ৩৫ টাকা করে বিক্রি করে আমাদের কাছে, তাহলে আমরা তো ৫ টাকা লাভ করব। নতুন নোটের ডিজাইনে এসেছে ভিন্নতা। নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক। নতুন টাকা শুধু ভালো লাগারই কথা, ভালো লাগছে। ডিজাইন দিক দিয়ে বা টাকার মানে কোয়ালিটির দিক দিয়ে বা নোট দিয়ে সব দিক দিয়ে অনেক বেটার। নতুন নোট আসছে, এগুলো ভালো লাগছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে নতুন নোটে নেই কোনো বিকল্প। সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতে নতুন নোটের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে জনসাধারণের ভোগান্তি কমাবে সরকার। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। সংস্কারমুখী বাজেট বলা হলেও প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই। ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি, মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আর এবারের বাজেট সৃজনশীল হয়েছে উল্লেখ করে এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, এই বাজেট ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।
নতুন ঘোষিত বাজেট নিয়ে নিজেদের বিশ্লেষণ এভাবেই তুলে ধরেন তারা। আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। গেল সোমবার 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা গেল অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে নতুন অর্থ বছরে কর আহরণের পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আর উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। বলেন, সংস্কারমুখী বাজেটে প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই, ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি। প্রত্যেকটা সেক্টরে সংস্কারের জন্য প্রকৃতপক্ষে বাজেট এলোকেশন প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু রিফ্লেকশন হয় নাই। অতএব সেই সংস্কারগুলো কিভাবে হবে, বাজেটের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হবে, সেটা কিন্তু যে গণতান্ত্রিক সরকারই আসুক না কেন পরবর্তী নির্বাচনে সেই জায়গাটুকু কিন্তু অনুপস্থিত রয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট সৃজনশীল বাজেট হয়েছে জানিয়ে এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, বাজেটকে ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। বাজেটটি যেমন হওয়া উচিত তেমন হয়েছে, কারণ প্রতিটা বাজেটই একটি সৃজনশীল উদ্যোগ। এক একটা বাজেটের থেকে আর একটা বাজেটের চেহারা একটু পার্থক্য আছেই। এটা যেহেতু একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, যার কোনো ভবিষ্যৎ রাজনৈতিক অভিলাষ ইচ্ছা নাই, এবং ওনারাই এসছেন বিশেষ অনুরোধে, আবার চলে যাবেন কাজ শেষ করে। মূল্যস্ফীতি কিন্তু মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে আসছে, এবং আমি মনে করি যদি এমন কোনো প্রচণ্ড ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা যদি না হয়, তাহলে এটা কিন্তু কমে আসবে এবং আমাদের যে মুদ্রানীতি এবং সংকোচন মুদ্রানীতি এবং আরও যা যা কাজকর্ম সেগুলো কিন্তু ওয়ার্ক করতেছে। এছাড়াও সাধারণ মানুষের আয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যান। মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আসছে কোরবানির ঈদের পশুর চামড়া কেনা নিয়ে বিপাকে জয়পুর হাটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া কিনে না, আবার কয়েক বছরের বকেয়া টাকাও পরিশোধ করছেন না তারা। তাই অর্থ সংকটে এবারও ন্যায্য দামে চামড়া কেনা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। প্রতি বছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে কোটি কোটি টাকার পশুর চামড়া ঢাকার ট্যানারিতে সরবরাহ করা হয়। তবে বছরের পর বছর চামড়া বিক্রির বকেয়া টাকা পরিশোধ না করায় এবছর জেলার আড়তগুলোতে নেই তেমন প্রস্তুতি। সেই সঙ্গে চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। জানান, সরকার দাম বেঁধে দিলেও সেই দামে চামড়া বেচাকেনা করতে পারেন না তারা। আড়তদার এবং ট্যানারি আলাদা, ডাইরেক্ট দাম কয় আপনার 500 থেকে 700 গতবারে বেচা কিনা করে গেছে। ঈদ আসলে বিভিন্ন সিন্ডিকেটরা তৎপর হয়। এদিকে লবণের দাম বাড়ে গেছে, পার বস্তায় 200-300 টাকা। তারপরে ওই সরকার চামড়ার রেট বাড়া আছে, কিন্তু ট্যানারি মালিকেরা বাড়ায়নি। বেতন আমরা মহাজন দিতে পারে না। কি জন্য পারে না? এই ট্যানারি আলাদা চামড়া কিনে ডাকি ফেলায়, ঠিক মতো সময়ে টাকা পয়সা দিতে পারে না। আমরা সারা বছর কাজ করি, আমরা সেই রকম বেতন পাই না। ঈদের মধ্যে কাজও বেশি, মহাজনেরা বলে যে আমরা টাকা পাইনি, বাকি মাল দিদি তোমাদের বেতন কোথায় থেকে দেব। দেশের গুরুত্বপূর্ণ চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে লবণের দাম কমানো, সহজ শর্তের ঋণ ও বকেয়া টাকা পরিশোধের দাবি জানান ব্যবসায়ী নেতারা। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে প্রত্যেকটা গুদামদারকে যেন সহজ শর্তে একটু ব্যাংকিং সুবিধা দেওয়া হয়, তাহলে হয়তো এই চামড়া শিল্পটা ঘুরে দাঁড়াবে, প্রত্যেকটা ব্যবসায়ী একটা ভালো পজিশনে হয়তো যেতে পারে। জেলা পর্যায়ে লবণযুক্ত গরুর চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করেছে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি হবে ঈদুল আজহার 198তম জামাত। সকাল 9টায় শুরু হবে ঈদের জামাত।
ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সহকর্মী তোফায়েল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঈদ জামাত সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদুল ফিতরের যে নামাজ এটারই আমাদের লোকজন বেশি হয়, আর ঈদুল আজহাতের নামাজে লোকজন একটু কম হয়। স্থানীয় যারা মসজিদে পড়ে বেলা ছোটখাটো মাঠে দূর দূরের মানুষ এখানে কম আসে। এখানে অন্য যে আশেপাশে ঈদগাহ মাঠগুলো আছে সারা বাংলাদেশ বলেন, এর মধ্যে সব থেকে বৃহৎ এবং সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়। এত করে দেখা যায় আমাদের নিজস্ব যে এলাকাগুলো সাইডবোর্ড এলাকাগুলো আছে এগুলো ছাড়া আশপাশের বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে বড় জামাতের মধ্যে অংশগ্রহণ করবে, একটা আনন্দ পায়। ঐতিহ্যবাহী মাঠ শোলাকিয়া মাঠ সকলের পরিচিত, সুতরাং এখানে যারা আশপাশে আছেন সবাই এখানে জামাত পড়ার চেষ্টা করবেন। মাঠের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ যাবতীয় কাজ প্রায় শেষের পথে। ঈদ জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতায়। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। ঈদ জামাতে আসা মুসল্লিরা শুধু জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানান জেলা প্রশাসক। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। এবারও বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।